হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। তো দেখো আজকের ক্লাসে আমরা এমসিকিউ ডিসকাশন দেখবো। আমাদের সামনেই আরআরবি গ্রুপ ডির এক্সামিনেশন চলে আসছে। তো তার উপর সেটাকে কেন্দ্র করে আমরা আজকে একটা ফিজিক্সের ওপর, কারণ দেখবো ফিজিক্সের খুব একটা বিশাল ওয়েটেজ আছে, হ্যাঁ। অন্যান্য সাবজেক্টের তুলনায় ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি একটা বিশাল ওয়েটেজ থাকে এবং ফিজিক্সকে ওরা একটা আলাদা গুরুত্ব দেয়। তো তার উপরে দেখবো ফিজিক্সে যেরকম কোশ্চেন আসতে পারে একটু অ্যাডভান্স লেভেলের, একটু যেগুলো ট্রেন্ডিং কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। ওকে, তো চলো ক্লাসটাকে আমরা শুরু করি। দেখো প্রথম কোশ্চেন দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কনজারভেটিভ ফোর্স। বলছে নিচের কোনটা একটা সংরক্ষিত বলের উদাহরণ। তাহলে কি হবে একটা সংরক্ষিত বলের উদাহরণ? একটা সংরক্ষিত বলের উদাহরণ কোনটা হবে? তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে সংরক্ষিত বল কাকে বলে, তাই তো? সবার প্রথম আমাকে এটা জানতে হবে যে সংরক্ষিত বল কাকে বলে। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে সংরক্ষিত বল কাকে বলি। আচ্ছা, এখানে আমি দাগ দিলাম, এখানে দাগ হবে না। হলো, 1 মিনিট দাঁড়াও, একটু ঠিক করে নিই। আচ্ছা, সবার প্রথম আমাকে জানতে হবে যে সংরক্ষিত বল কাকে বলে। তাহলে মনে রাখতে হবে সংরক্ষিত বল কাকে বলি। এমন কোনো বল যেটা আমরা দেখবো যদি বস্তুর ওপর প্রয়োগ হয়, মানে এই ধরো একটা বস্তু আছে, তার উপর তুমি বল প্রয়োগ করলে, যে কোনো টাইপের বল। তাহলে যদি বল প্রয়োগ করার ফলে আমরা দেখি বস্তুটার, আমরা বল প্রয়োগ করলাম কিন্তু তার তাপমাত্রার কোনো হেরফের হলো না, তাপমাত্রার কোনো হেরফের হলো না, হলো, তাহলে তাকে দেখবো আমরা বলি কনজারভেটিভ ফোর্স। একটা তো কনজারভেটিভ ফোর্স সংরক্ষিত বল, যেটা পাথ ওয়ার্ক, পাথ বা পাথ ডিফারেন্স দিয়ে আমরা বলতে পারি, কিন্তু সেটাই আমরা যাচ্ছি না, আমরা বেসিক ইয়েতে লাগাচ্ছি যে তাপমাত্রায় যেটা পরিবর্তন হবে না, তাকে বলি আমরা কনজারভেটিভ ফোর্স। তাহলে ভাবো তো, যদি কোনো বস্তুতে ফ্রিকশন, তুমি হাতে হাতে ঘষছো, ফ্রিকশন হচ্ছে ঘর্ষণ বল কাজ করছে, তাহলে দেখো সেখানে কিন্তু হাত গরম হচ্ছে, তাহলে সেখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করতে পারছি। টেনশন, টেনশন দেখি যখন দড়িতে, এই ধরো এই পেনটা, তাকে জোরে আমরা টান দিচ্ছি, তাহলে যখনই টানবো তখন দেখবো এই জিনিসটা আস্তে আস্তে গরম হচ্ছে, তাহলে তাকেও তখনও আমরা দেখবো সেটা কনজারভেটিভ ফোর্স নয়। তাহলে এমন একটা দেখতে পাবো যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা হচ্ছে কি, যখন বস্তুর উপর অ্যাক্ট হচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি, আমাদের উপরও মাধ্যাকর্ষণ বল আছে, কিন্তু তার জন্য কি আমাদের তাপমাত্রা কোনো হেরফের হচ্ছে? তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এমন তো কিছু হচ্ছে না। তো আমরা তাই জন্য এই গ্র্যাভিটেশনাল ফোর্সকে বলবো একটা অসংরক্ষিত বা সংরক্ষিত বল। তো তোমরা আমাকে জানাবে, কমেন্ট করে জানাবে যে যে আরো কয়েকটা সংরক্ষিত বলের উদাহরণ। ওকে, চলে আসি পরের কোশ্চেনে। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ শোস দ্য টেনশন ফোর্স ফর্মুলা। বলছে নিচের কোনটা টেনশন ফোর্স, এই মাত্র বললাম কোনো দড়িতে অ্যাক্ট হয় টেনশন ফোর্স, মানে কখন হবে, ধরো এই ধরো একটা আমার দেয়ালে আমি একটা দড়িকে ঝুলিয়ে দিয়েছি, মানে একটা বস্তুকে বেঁধে ঝুলিয়ে দিয়েছি, তখন এই দড়িতে ওপরের দিকে আমরা দেখবো টেনশন ফোর্স অ্যাক্ট করছে, কারণ বস্তুটাকে নিচের দিকে টানছে, তখন দড়িটা ওপরের দিকে একটা ফোর্স দিয়ে ওই বস্তুটাকে আটকাতে চাইছে। হলো, তাহলে আমাদের ফর্মুলা কি হবে? দেখো চারটে দিয়েছে, এমজি প্লাস এম এ, এমজি বাই এম এ, এমজি প্লাস এম এ, এমজি মাইনাস এম এ। তাহলে মনে রাখতে হবে, দেখো যখন আমি এই যে বডিটা এঁকেছি, একে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম, এফবিডি। তাহলে দেখো এই এফবিডি যখন এঁকেছি একটা, তখন দেখো এই বস্তুটার মধ্যে আর কোনো ফোর্স আছে? একটা তো দেখতে পেলাম টেনশন ফোর্স, যেটা উপরের দিকে কাজ করছে, আর কোনো ফোর্স আমরা দেখতে পাচ্ছি এই বস্তুটার উপর? তাহলে দেখো আমরা আরেকটা ফোর্স জানি, যেটা কি, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, জি। পৃথিবী তাকে নিচের, এই যে বস্তুটাকে ঝুলিয়ে দিলে তাকে তো পৃথিবী নিজের দিকে টানবেই না, তাহলে জি তাকে নিজের দিকে টানছে। তাহলে আমি যদি টোটাল ফোর্স বার করতে চাই, বলো, বা এটাকে আমরা ভালো ভাষায় বলি নেট ফোর্স, তাহলে কত হবে নেট ফোর্স? যে নেট ফোর্স হবে, দেখো একটা তো টেনশন উপরের দিকে কাজ করছে, টেনশন, তাহলে টেনশন যদি পজিটিভ হয়, আর গ্র্যাভিটি কি হবে, দেখো গ্র্যাভিটি ঠিক তার অপোজিটে না, তাহলে অপোজ করছে, তাহলে তাকে বলছি আমরা গ্র্যাভিটি, তার আগে আমরা মাইনাস দিচ্ছি। এই টেনশনকে মাইনাস দিতাম, গ্র্যাভিটিকে প্লাস দিতাম, যেটাকে টেনশনটাকে আমরা যেহেতু টেনশন ক্যালকুলেট করছি, ওই জন্য আমরা টেনশনটাকে প্লাস ধরছি, গ্র্যাভিটিটা অপোজিট দিকে, তাকে মাইনাস করছি। আচ্ছা, টেনশনকে আমরা কি লিখতে পারি? টি দিয়ে লিখতে পারি, গ্র্যাভিটিকে আমরা দিতে পারি এমজি, জানি আমরা গ্র্যাভিটির এটি ফর্মুলা। আর টোটাল ফোর্স আমরা জানি নিউটনের সেকেন্ড ল থেকে, এফ সমান কি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন বা ফাদার ইকুয়ালস টু মাদার, এরকম ভাবে আমরা মনে রাখি। তাহলে আমাকে তো এই টেনশন বার করতে হবে, তাহলে টি কে একদিকে নিয়ে আসি, তাহলে দেখো এম এ, এমজিটাকে ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, প্লাস, তাহলে কি হয়ে যাচ্ছে,
ma প্লাস mg। বোঝা গেল জায়গাটা? পরেরটা চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং ইজ অপশন ইজ কারেক্টলি ম্যাচ। বলছে নিচের কোন অপশনটা একদম কারেক্টলি ম্যাচ হয়েছে। দেখো এসএসসি সিপিওর এটা একটা খুব কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। রেলওয়েতে এই ধরনের টাইপই কোশ্চেনই আসে বলে আমি জিনিসটাকে রেখেছি। যে ইউনিট অফ ফোর্স জুল, হর্স পাওয়ার টর্ক, ইউনিট অফ ওয়ার্ক ডান নিউটন পাস্কাল বার, ইউনিট অফ প্রেসার চাপের ইউনিট দিয়ে দিয়েছে পাস্কাল বার টর্ক, আর লাস্টে দিয়েছে ভলিউম বা আয়তনের ইউনিট কিলোগ্রাম গ্রাম মিটার। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? তোমরা ভিডিওটাকে পজ করে রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা দেখবো আমাদের রাইট অ্যান্সার হবে কি? আমাদের রাইট অ্যান্সার হবে অপশন সি, প্রেসার। কারণ দেখবো পাস্কাল, কারণ বিজ্ঞানী পাস্কালি এর প্রথম ধারণা দিচ্ছে পাস্কাল। তারপরে আমরা দেখছি বার, হলো সেটাও একটা খুব ভালো ইউনিট, এবং একটা হচ্ছে টর্ক। এই তিনটেই ইউনিট হচ্ছে চাপের ইউনিট, হলো। তাহলে এটা ঠিক, কারণ দেখো এখানে ফোর্স, ফোর্সের হর্স পাওয়ার তো পাওয়ারের, তাই তো ইউনিট। তাহলে এখান থেকে বলতে পারি না ক্ষমতার ইউনিট। তারপর হচ্ছে জুল, জুল এটাও ভুল, হলো। টর্ক এটা তো চাপের ইউনিট, ভুল হয়ে গেল। ওয়ার্ক ডান, নিউটন তো মাপি না, পাস্কালেও মাপি না, বারেও মাপি না। ভলিউম কিলোগ্রাম না, কিলোগ্রামে মাপি না, গ্রামেও মাপি না, মিটারেও মাপি না, হলো। তার মানে শুধুমাত্র পাস্কাল বা প্রেসারের চাপের ইউনিট গুলো একসাথে সেম হচ্ছে। আচ্ছা পরেরটা দেখো আরআরবি এনটিপিসি এর কোশ্চেন, যে বলছে ওজোন লেয়ারের ঘনত্ব কিসে মাপা হয়? ওজোন লেয়ারের থিকনেস ইজ মেজার্ড ইন। দেখো আমাদের মর্নিং শিফটে একটা কোশ্চেন 2021 সালে, বলছে সাভার্ট একক, ডবসন একক, ডেসিবেল একক, ডেল একক। তাহলে কোন ইউনিটটার সাহায্যে আমরা ওজোন স্তরের ঘনত্ব মাপি? তখন আমরা বলবো ডবসন ইউনিটের সাহায্যে, হলো। উল্টো দিকে সাভার্ট হচ্ছে তেজস্ক্রিয় এক্সপোজার। তুমি হয়তো কোনো তেজস্ক্রিয় তাহলে আমরা দেখবো তোমাকে হয়তো কোনো তেজস্ক্রিয় মেটেরিয়ালের সামনে রেখে দিলাম, ইউরেনিয়ামের সামনে দাঁড় করিয়ে দিলাম, ইউরেনিয়াম 235। তাহলে তখন সেখান থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত হবে। সেগুলো আমাদের ওই রেডিয়েশন, খারাপ রেডিয়েশন আমাদের শরীরে প্রভাব ফেলবে। সে কতটা প্রভাব ফেলছে সেটা সাবার্ট ইউনিটের সাহায্যে মাপি। ডেসিবেল তো আমরা সবাই জানি, এটা তো বলার ইয়ে পড়ে না, তোমরা নিজেরাই বলে ফেলবে, হলো। এটা তোমরা নিজেরাই বলবে। ডেল ইউনিটটা হচ্ছে কতটা পেইন, কতটা ব্যথা যন্ত্রণা হচ্ছে তার একটা মাপার যন্ত্র, মানে তার একটা মাপার ইউনিট। এবার আমরা জানি যে ডেল ইউনিট বলে মানে পেন, ব্যথা, বেদনা, রাগ এইসব মাপা কোনো যায় না। কিন্তু আমরা দেখছি যে ডেল, তবু আমরা দেখছি পেন একটা আনঅফিসিয়াল ইউনিট, একে অফিসিয়াল ইউনিট আমরা বলবো না, কারণ এইসব জিনিস তো ফিজিক্স এর আন্ডারে পড়ছে না, যে পেন কতটা পেন বিয়ার করছে কেউ সেটা মাপা। তবু আমরা দেখছি যে তার ফলে মানে তোমার কষ্ট হচ্ছে, তার জন্য মস্তিষ্কে কি প্রভাব পড়ছে তার উপর ভিত্তি করে একটা ইউনিট আমরা ইউজ করছি, ডেল ইউনিট। এ দেখো এখানে একটু ডেল ইউনিট দিয়ে দিয়েছি সম্পর্কে। বলছি হিউম্যান বডি 45 ডেল পর্যন্ত আমাদের পেন সহ্য করতে পারে। যদিও আমরা দেখছি যখন আমাদের আহ, সন্তান প্রসবের সময়, যখন মায়েরা সন্তান প্রসব করছে, তখন দেখছি আমাদের এই ম্যাক্সিমাম আমরা 55 মানে 45 অ্যাভারেজ হিউম্যান, কিন্তু দেখছি তখন যে ব্যথা যন্ত্রণাটা সেটা হচ্ছে কিন্তু 57 ডেল ইউনিট অফ পেন, হলো। সেটা কিন্তু 45ও ছাড়িয়ে যাচ্ছে, হলো। এখানে দেখো সেভার্ট ইউনিট দিয়ে দিয়েছে, সেভার্ট ইউনিট আর বেকারেল যেটা তেজস্ক্রিয়তা, হলো, অলরেডি আমরা পড়েছি। তাহলে এই তেজস্ক্রিয়তার ফলে যেটা হচ্ছে, যে আমাদের কতটা প্রভাব ফেলছে সেটা আমরা মাপছি সেভার্ট ইউনিট দিয়ে। আচ্ছা পরেরটা চলে আসি। দেখো এসএসসি সিজিএল এর কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, যে আমেরিকান সায়েন্টিস্ট এডুইন হাবেলের নাম কিসের সাথে জড়িত? বলছে ল্যাটিস জর্জ থিওরি, কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স থিওরি, পার্শিয়াল কোহেরিটেন্স অফ লাইট থিওরি, বিগ ব্যাং থিওরি। তাহলে হাবেলের নাম কিসের সাথে জড়িত? তখন দেখবো হাবেলের নাম আমাদের বিগ ব্যাং থিওরির সাথে জড়িত, হলো। দেখবে একটা হাবেল নাম্বার, আমি পড়ানোর সময় মাঝে মাঝেই আমি এই জিনিসটাকে উচ্চারণ করি। ইউনিট অ্যান্ড মেজারমেন্টে এই হাবেল নাম্বার নিয়ে আমি অনেক কথা বলেছি, সেই ক্লাসটি একটু দেখে নেবে। আচ্ছা চলে আসছি খুব কমন একটা কোশ্চেন এবং খুব ভালো আসে পরীক্ষায়, যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? জাড্য, ভরবেগ, বলের পরিমাপ ও ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে কিসের ধারণা পাচ্ছি আমরা? নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা পাচ্ছি ভরবেগের সংরক্ষণ সূত্র। উল্টো দিকে এই ভরবেগ আর বলের পরিমাণ পাচ্ছি কোন ল থেকে? সেকেন্ড ল থেকে। আর ইনার্শিয়া, হলো, ইনার্শিয়া বা জাড্ডের যে ইয়ে পাচ্ছি সেটা কোথা থেকে? সেটা পাচ্ছি ফার্স্ট ল থেকে, হলো।
সেটা আমরা ফার্স্ট ল থেকে পাচ্ছি। ওকে, তাহলে এই ছিল আমাদের 3টে ল দেখে নিলাম। আচ্ছা দেখো, খুব ভালো একটা কোশ্চেন। রেলওয়েতে এরকম গ্রাফের উপর ভিত্তি করে খুব কোশ্চেন আসে। আমরা দেখেছি এই সম্প্রতি ইয়ার্সে খুব গ্রাফটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বলছে দ্য এরিয়া আন্ডার ফোর্স টাইম গ্রাফ গিভস, আচ্ছা এটা আমরা দেখবো রেলেরই কোশ্চেন। তাহলে বলছে ফোর্স টাইম গ্রাফ যদি আমি টানি, এই ধরো ফোর্স, এই ধরো টাইম, তার যদি একটা গ্রাফ টানি, তখন সেই গ্রাফের আমাদের যে গ্রাফটা আসবে সেটা কিসের ধারণা দেয়? ভরবেগ, এরিয়া, মানে ভরবেগ ওই যে তার যে এরিয়া, বল সময় লেখচিত্রের গ্রাফ মানে লেখচিত্রের ক্ষেত্রফল, এখানে হবে ক্ষেত্রফলের গ্রাফ কিসের ধারণা দেয়? তাহলে দেখো ক্ষেত্রফলের গ্রাফ আমাদের কিসের ধারণা দিচ্ছে? ক্ষেত্রফলের গ্রাফ আমাদের ধারণা দিচ্ছে, বলছে ভরবেগ, ঘাত, বল নাকি জারক। তবে জারক, তাহলে বলবো কি কিসের ধারণা দিচ্ছে? আমাদের দিচ্ছে ঘাতের ধারণা। কারণ ঘাত বলি যখন খুব কম সময়ে অনেক একটা বেশি ফোর্স আমাদের বস্তুর ওপর অ্যাক্ট করে, আমি অলরেডি পড়িয়েছি, তাকে বলে ঘাত। মানে একটা বস্তু আছে, তুমি ধরো এই বস্তু আছে, তাতে তুমি 5 সেকেন্ডের জন্য একটা অনেক বড় বল তার উপর ক্রিয়া করবে। তাহলে সেই যে ফট করে একটা অল্প সময়ের জন্য অনেক বল ক্রিয়া হচ্ছে বস্তুতে, তাকে বলি আমরা ঘাত। তাহলে তার এই লেখচিত্রটা জানলে এরকম লিনি একটা ফটা মানে উঠে যাওয়ার মতো স্লোপ আসবে, কারণ দেখো টাইম অল্প একটু চেঞ্জ হচ্ছে, তাতেই দেখো ফোর্স অনেকটা বাড়ছে। তাহলে এই যে এরিয়া, এই এরিয়া পেলে আমরা একটু যদি ক্যালকুলেট করি তখন কি পাবো? ইম্পালস পাবো। কারণ ইম্পালসের যে সূত্র সেটা বোঝাচ্ছে আই ইকুয়ালস টু ফোর্স ইন্টু টাইম। তাহলে ফোর্স ইন্টু টাইম করলে তো সেই সূত্রেই বেরোচ্ছে। তাহলে চলে আসছি পয়েন্টে। আচ্ছা বলছে কাইনেটিক এনার্জিকে যদি ডবল করা হয় মোমেন্টাম কি হবে? আচ্ছা এই শুধু এটা একটু ভুল আছে, হ্যাঁ এটা আমি স্কিপ করে যাচ্ছি, এটাকে ঠিক করতে হবে আমাকে কোশ্চেনটা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ অ্যাপ্লিকেশন অফ পোটেনশিয়াল এনার্জি, নিচের কোনটা আমরা দেখছি স্থিতিশক্তির একটা উদাহরণ? বলছে ঘড়িতে দম দেওয়া, ইলাস্টিক, বাঁধ নাকি সবকটা। নিচের কোনটা আমরা দেখবো একটা স্থিতিশক্তির উদাহরণ, কোনটার আমরা যখন কাজ করছি সব তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চয় হচ্ছে, একদম কাছে কথা। তাহলে আমরা কি বলবো? যে সবকটি। হলো, দেখো এই যে আমাদের এই ঘড়িতে দম দেওয়া, এটা কিন্তু আমাদের WBCS এ দিয়েছিল। হলো, তারপরে ইলাস্টিক, এটা আমাদের দেখবো SSC MTS এ দিয়েছিল। হলো, তাহলে মোটামুটি ঘুরিয়ে ঘুরিয়ে সবেতেই দিয়েছে, আমি সেই একটাই কোশ্চেনের মধ্যে এটাকে ইনক্লুড করে দিয়েছি। তাহলে দেখবো স্মৃতিশক্তি যখন কখন সঞ্চিত হয় কোনো বস্তুতে, যখন কোনো বস্তুতে আমরা একটা তাকে ফিক্সড একটা সার্টেন পজিশনে বা সার্টেন একটা শেপে আমরা তাকে কনজার্ভ করে দিচ্ছি, তখন সেই অবস্থায় থাকাকালীন তার মধ্যে আমরা দেখছি স্মৃতিশক্তি সঞ্চয় হচ্ছে। হলো, আচ্ছা তার বাঁধেও, বাঁধে দেখি যখন আমরা বাঁধ দিয়ে দিই তখন দেখি বাঁধের জল এসে এখানে সঞ্চিত হচ্ছে, তখন সঞ্চিত আসে বলে স্পেশাল পজিশনে তার মধ্যে পটেনশিয়াল এনার্জি সঞ্চয় হচ্ছে। যখনই বাঁধ খুলে দেওয়া হচ্ছে সেটা প্রচন্ড বেগে আমরা দেখছি কাইনেটিক এনার্জি নিয়ে সে লাফিয়ে পড়ছে। হলো, পরেরটা চলে আসি। বলছে নিউটনের প্যাডেল ইজ এ পারফেক্ট ম্যানিফেস্টেশন অফ, হলো এটার কোনো সেরকম বাংলা নেই, এটাকে হতে পারে নিউটনের দোলনা নিম্নের কিসের উদাহরণ, এরকম বাংলাটা হতে পারে। হলো, নিউটনের দোলনা আমরা খুব একটা বলি না, প্যারেলটাই ইউজ করি শব্দটা। হলো, তাহলে আমরা দেখব, ধরো কিছু পরিমাণ এরকম বল এরকম ঝুলে আছে। হলো, তা আমরা দেখেছি যে একটা বলকে দুই তুলে ছেড়ে দিই তখনই দেখবো এদিক থেকে একটা বল উঠে যাচ্ছে, এটা আমরা সবাই দেখেছি, নামটা হয়তো না জানতে পারি কিন্তু সবাই দেখেছি। এখান থেকে একটা বল ছুড়লে এখান থেকে একটা বল যাবে, এখান থেকে দুটো বল ছুড়লে এখান থেকে দুটো বল যাবে। তাহলে সেটা কিসের কথা কথা বলছে? যে যখনই বলটাকে তুলছো তার মধ্যে তো একটা মাস আছেই, ভর আছেই, প্লাস তাকে যখন ছাড়ছো সে কি নিয়ে যাচ্ছে? বেগ নিয়ে যাচ্ছে, ভি নিয়ে যাচ্ছে। তাহলে যতটা তুমি ফার্স্ট M1 V1 দিয়েছিলে, লাস্টে গিয়ে দেখছো ততটাই আসছে, এই একটাই উঠছে M1 বা M2, আর এখানে V2 নিয়ে যাচ্ছে। তাহলে M2 V2, তাহলে এটা কিসের কথা বলছে? এটা আমাদের মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণের কথা বলছে। কারণ ভরবেগের সংরক্ষণ সূত্রে বলছে যে নিউটন বলছে যে যতটা আমরা প্রাথমিক ভরবেগ দেবো ততটাই আমরা অন্তিম ভরবেগ পাবো। এখান থেকে তুমি দুটো ছাড়ো ওখান থেকে দুটো উঠবে, তিনটে ছাড়ো তিনটে উঠবে।
তাহলে আমরা ভরবেগের যে সংরক্ষণ হচ্ছে এটা আমরা এই নিউটনের দোলনার সাহায্যে দেখতে পাচ্ছি। পরেরটা চলে আসি। ইন হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু কেমিক্যাল এনার্জি? বলছে নিম্নের কোনটিতে বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়? ব্যাটারি, ব্যাটারি চার্জার, সোলার সেল, অল অফ দ্য অ্যাবভ। হলো, নিচের কোনটাতে বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়? তাহলে বলছে কোনটায়, তাহলে আমরা দেখবো। তাহলে রাইট অ্যান্সার কি হবে? দেখো বৈদ্যুতিক শক্তি, তার মানে আমরা বিদ্যুৎ দিচ্ছি, কারেন্ট দিচ্ছি, এই ধরো কারেন্ট রাখলাম, কারেন্ট দিচ্ছি, তার ফলে রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তার মানে স্টোর হচ্ছে। স্টোর কোথায় হবে? ব্যাটারির চার্জারে। যে ব্যাটারির চার্জার গুলোকে আমরা কি বলি, মানে ব্যাটারির চার্জার গুলোকে আমরা বলি কি, ওই তোমার কি বলি আমরা, যে ওই চার্জিং পয়েন্ট বা না, ওই যে চার্জার গুলোকে আমরা নিয়ে ঘুরতে পারি চারিদিকে, পোর্টেবল যে চার্জার গুলো হয়, হলো পাওয়ার ব্যাংক বলি বেশি, হলো। তাহলে পাওয়ার ব্যাংকে কি করছো তুমি, ইলেকট্রিক্যাল ইয়েতে সুইচে লাগিয়ে দিচ্ছ, ওখান থেকে তার মধ্যে এনার্জিটা কিসে স্টোর হচ্ছে, তার মধ্যে রাসায়নিক শক্তিতে সঞ্চয় হচ্ছে, হলো। আচ্ছা, আচ্ছা তোমরা জানাবে যে ব্যাটারি, যদি ব্যাটারি জিজ্ঞেস করতো তখন কোন শক্তি কোন শক্তিতে কনভার্ট হয়? ওকে, পরেরটা চলে যাই। খুব কমন একটা কোশ্চেন, মোটামুটি সব পরীক্ষায় এসেছে, যে এক অশ্ব ক্ষমতা বা এক এক হর্স পাওয়ার সমান কত ওয়াট? কত ওয়াট? 760, 720, 746, 724। তাহলে আমরা সবাই জানি, এটা আর বলার প্রয়োজন হয় না, যে 746 ওয়াট, যেটা দিয়ে আমরা, এক অশ্ব ক্ষমতা হচ্ছে কোনো ইঞ্জিন, কোনো তোমার গাড়ির ইঞ্জিন, এই সমস্ত ভারী জিনিসের যে পাওয়ার, তার ক্ষমতা মাপার জন্য এটাকে ব্যবহার করা হয়। চলে আসছি পয়েন্টটা। বলছে দুটো বস্তুর মধ্যেকার দূরত্ব যদি ডবল করা হয়, যদি দ্বিগুণ করা হয়, তাহলে তাদের যে মধ্যবর্তী বল সেটা কি হবে? এই ধরো বস্তু আছে, বস্তুটার যে মধ্যে যে ডিস্টেন্স সেটাকে আমরা দ্বিগুণ করি, তাহলে এটা কি দিয়ে সলভ হবে আগে বলি। এটা হবে নিউটনের সূত্র দিয়ে। কোন সূত্র? মাধ্যাকর্ষণ সূত্র। এই নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র। তাহলে এই মাধ্যাকর্ষণ সূত্র কি বলছে, যে তাদের মাসের সাথে সমানুপাতিক সম্পর্ক, তাদের দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এবার কি বলেছে, মধ্যিকার দূরত্বকে দ্বিগুণ করা হলো, তাহলে এই দূরত্বকে দুগুণ করে দিয়েছে, তাহলে 2r করে দিয়েছে। তাহলে বসাই, এদের তো ভাবার দরকার নেই কাউকে, আমার শুধু এইটাকে নিয়ে কাজ, 1/r², কারণ বাকি সব সেম আছে। তাহলে কত হয়ে গেছে, ছিল f সমান 1/r², এটা কেটে দিই। এখন নতুন আমি, এটা f1 ছিল, নতুন f2 বার করছি, যেটা বলছে 1/2r² হয়ে গেছে। তাহলে হোল স্কোয়ার করবো, কত হলো 4r²। তাহলে কত হয়ে গেল দেখো, আগে ছিল, তাহলে 1/r² সমান কত, f1, তাহলে লিখতে পারি না, f1/4, f2 সমান, তার মানে কত গুণ হয়ে গেল আগের থেকে, 1/4 কমে গেল, তাহলে দেখবো সেটা হয়ে যাচ্ছে 1/4। বোঝা গেল জিনিসটা? পরেরটা চলে আসি। ইফ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আর্থ ইনক্রিজেস দ্য ভ্যালু অফ জি। বলছে যদি পৃথিবীর কৌণিক বেগ বৃদ্ধি পায় তাহলে জি এর মান কি হবে? এবার আমাদের জানতে হবে কৌণিক বেগ মানে রোটেশন স্পিড, মানে পৃথিবী যে নিজের অক্ষের চারিদিকে পাক খাচ্ছে, লাট্টুর মতো পাক খাচ্ছে, তার সাথে যদি আমরা জি এর যে ফর্মুলা মানে সূত্র দেখি, সম্পর্কটাই দেখি, সম্পর্কটা হচ্ছে যে কৌণিক ভরবেগের সাথে জি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে পৃথিবী যত জোরে নিজের চারিদিকে রোটেট করবে, তত দেখবো জি এর ভ্যালু কমবে। তার মানে দেখো, যদি এই ইয়ে বাড়তে থাকে, জি এর ভ্যালু কমবে, আর যদি এটা স্লো হয় জি এর ভ্যালু বাড়বে। তাহলে দেখো এখানে বলেছে বৃদ্ধি পায়, তাহলে এই যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, জি হ্রাস পাবে, তাহলে ডিক্রিজেস, কমবে। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, পরেরটা চলে আসি। If the orbital velocity of the satellite increases dash times, then it will dash the orbit. বলছে যদি অরবিটাল ভেলোসিটিকে আমরা ড্যাশ গুণ বাড়াতে পারি, তাহলে সেটা কক্ষ থেকে ছিটকে চলে যাবে। তাহলে কত, মানে কি বাড়াতে পারি, কত গুণ বৃদ্ধি করলে আমরা দেখবো, মানে ব্যাপারটা বলছে এই ধরো পৃথিবী, তার চারিদিকে একটা স্যাটেলাইট পাক খাচ্ছে। এবার বলছে এই স্যাটেলাইটটা পাক খাচ্ছে, আমরা যদি জানি তার জন্য একটা ভেলোসিটি দরকার, যেটাকে বলি আমরা কক্ষীয় গতি, যেটা হচ্ছে আমাদের 7.9 কিলোমিটার পার সেকেন্ড। বলছে সেটাকে কত গুণ বাড়ালে, 7.9টাকে কত গুণ বাড়ালে সেটা ছিটকে চলে যাবে। এবার আমরা জানি যে কোনো বস্তুকে যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ ছিটকে চলে যেতে হয়, তখন যেটা তার লাগে সেটাকে আমরা বলি মুক্তি বেগ, হলো।
এবার মুক্তিবেগের মানে ইয়ে দেখলে হবে, ফর্মুলা দেখলে হয় শুধু 2gr, √2gr। আর সেখানে অরবিটাল ভেলোসিটির ফর্মুলা হয়, কক্ষীয় গতির ফর্মুলা হয় শুধু gr। আচ্ছা, তার মানে এইখানে gr এর জায়গায় আমি ভিও বসাতেই পারি। তাহলে কি দাঁড়ালো যে ভিই সমান √2 ভিও। তার মানে আমি যদি ভিওর মানটা বসিয়ে দিই, তাহলে দেখো এখান থেকেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে ভিওর কে তুমি যদি √2 গুণ বাড়াতে পারো, তাহলে সেটা এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের সমান হয়ে যাবে। তুমি যদি বসাই √2 এর সাথেই ভিওর মান বললাম 7.9 গুণ করে দিই, তখন দেখবো আমাদের পৃথিবীর যে মুক্তিবেগ কত, 11.2, সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে হয়ে যাবে অপশন বি। বোঝা গেল? এরকম কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু এখন খুব পরীক্ষায় আসছে, এগুলোর সাথে একটু পরিচয় আমরা রাখবো। আচ্ছা, চলে আসছে কেপলারের তৃতীয় সূত্র কিসের পরিচয় দেয়, বা কেপলারের তৃতীয় সূত্র কি নামে পরিচিত? তাহলে কি বলবো? কক্ষের সূত্র, ক্ষেত্রফলের সূত্র, সময়কালের সূত্র, নাকি কোনোটাই নয়? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের, এটা হবে সময়কালের সূত্র। ওকে, এটা হবে সময়কালের সূত্র। আচ্ছা, যদি বলতো ল অফ এরিয়া কাকে বলি, তখন বলবো সেকেন্ড ল। আর যদি বলো ল অফ অরবিট কাকে বলি, তখন বলবো কেপলারের ফার্স্ট ল। এগুলো একটু জানতে হবে। আমি পড়িয়ে দিয়েছি অলরেডি যে কেপলারের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল কাকে বলে, কি বলে, কিভাবে তাকে প্রমাণ করি, হলো, বা কিসের ধারণা দিচ্ছে, এই সব আমরা করে ফেলেছি অলরেডি, হলো। আচ্ছা, দেখো সেম কনসেপ্টে কোশ্চেন, এই যে কোশ্চেনটা করলাম সেম কনসেপ্টে। বলছে যদি উপগ্রহের কক্ষীয় গতি, যেটা আমরা দেখলাম 7.9 হতে হয়, কিলোমিটার/সেকেন্ড হতে হয়, এর থেকে কমে যায়, তখন আমরা দেখবো সেটা পৃথিবীতে এসে আসলে পড়বে। কারণ যেটা বললাম, এই পৃথিবীর চারিদিকে যদি কক্ষীয় গতি মেনটেন করে, তবেই সে ঘুরতে পারবে। সে 7.9 নিলে তবেই সে এরকম ভাবে পাক খেতে পারবে। যদি বেশি দিয়ে দাও, তখন সে ছিটকে যাবে, যেটাকে বলছি আমরা মুক্তি বেগ। সেটা কত, 11.2, হলো, বেশি হয়ে যাচ্ছে। এবার বলছি এর থেকে যদি কমে যায়, ধরলাম আমি 5 হয়ে গেল, 5 কিলোমিটার/সেকেন্ড, তখন কি দেখবো? আর ঘুরবে না। তখন সেটা কি রকম ভাবে পড়বে পৃথিবীতে? এরকম ঘুরতে 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 সে আসতে পড়বে। তাহলে এই পথটাকে কি রকম পথ বলবো? একটা সর্পিল পথ বা স্পাইরাল পাথ। ওকে, তাহলে স্পাইরাল পাথে এসে পড়বে। ওকে, আচ্ছা, চলে আসি পরের কোশ্চেনে। এসকেপ ভেলোসিটি অফ আর্থ ডিপেন্ডস অন, এই যে বললাম মুক্তিবেগ ভিই কিসের ওপর নির্ভর করে? পৃথিবীর ভর, রকেটের আকার, উৎক্ষেপণের দিক, অল অফ দ্য অ্যাবভ। তাহলে মনে রাখতে হবে এসকেপ ভেলোসিটি, এই যে বললাম জি আর, হলো। এবার দেখবো এই জি এর যদি ভ্যালু বসাই, জি এর ফর্মুলা কি? gm/r²। তাহলে দেখো এই আইএম বলতে আমাদের পৃথিবীর ভরকেই বোঝানো হচ্ছে। তার মানে আমরা মনে রাখবো, যখন একটা রকেট পৃথিবী ছেড়ে বেরিয়ে যাচ্ছে, মুক্তিবেগ নিয়ে চলে যাচ্ছে, তখন তার যা এই যে মুক্তিবেগ কিসের উপর নির্ভর করবে? কোনোদিন নির্ভর করবে না যে রকেটটা কেমন, রকেটের আকার কিরকম, কোন দিকে ছাড়ছি, তার ভলিউম কিরকম, তার শেপ কিরকম, এই সবের সাথে আমাদের নির্ভর করবে না। আমাদের নির্ভর করবে কিসের ওপর? তুমি কোন গ্রহ থেকে ছাড়ছো, গ্রহের ডেনসিটি কিরকম, গ্রহের রেডিয়াস কিরকম, তার উপর নির্ভর করবে। ওকে, তাহলে এখানে হবে মাস অফ দ্য আর্থ। এই যে রকেট কোন দিকে ছাড়ছি, এই সবের উপর নির্ভর করবে। আচ্ছা, বলছে কোন স্টারের সবচেয়ে বেশি লাইফ স্প্যান, লার্জেস্ট লাইফ স্প্যান আছে? আমরা দেখবো 7 রকমের স্টার আছে টোটাল। তার মধ্যে আমরা দেখবো সবচেয়ে বেশি যার লাইফ স্প্যান, সেটা হচ্ছে এম টাইপের স্টার, যার একটা উদাহরণ হচ্ছে মীরা। আবার উল্টো দিকে ও টাইপের স্টারের সবচেয়ে লাইফ স্প্যান কিন্তু কম। ওকে, চলে আসি কোনটার, বলছে দেখো সেম কোশ্চেন, বলছে নিচের কোনটার, কোন টাইপ অফ স্টারের লার্জেস্ট হাইয়েস্ট টেম্পারেচার, টেম্পারেচার সবচেয়ে বেশি? তখন বলবো এর টেম্পারেচার সবচেয়ে বেশি, এর এম এর সবচেয়ে কম। তার মানে বলতে হবে যদি টেম্পারেচার দেয়, তখন বলবো ও এর সবচেয়ে বেশি, এম এর সবচেয়ে কম। যদি বলে লাইফ স্প্যান, কতদিন বাঁচবে, কতদিন স্থায়িত্ব পাবে, তাহলে এর কম এর বেশি। ওকে, এই জিনিসটা একটু মাথায় রেখে অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে যে একটা ফাউন্টেন পেন, একটা পেনে যে ওই যে দোয়াত কালির পেন বা ফাউন্টেন পেন যেগুলো বলি, সেটা কোন কিসের নীতির ওপর কাজ করে? ক্যাপিলারি অ্যাকশন, কৌশিক ক্রিয়া, কৈশিক ক্রিয়া, সারফেস টেনশন যেটাকে বলি পৃষ্ঠ টান, কয়েকটা বলি ভিসকোসিটি যেটাকে বলছে সান্দ্রতা, কয়েকটা হচ্ছে বুয়েন্সি যেটাকে বলছি আমরা কিসে, বুয়েন্সি মানে হচ্ছে প্লবতা।
তাহলে কোনটার উপর নির্ভর করে? একটা কৌশিক, এই যে প্রিন্সিপাল অফ ফাউন্টেন পেন হলো, একটা দোয়াতকালীন পেন কোনটির উপর নির্ভর করে? তোমরা অ্যান্সার দাও 1 মিনিট। আমি এখান থেকে একবার এই জিনিসটাকে বন্ধ করে চালু করছি। হুম, হুম, ঠিক আছে, চলো এবার দেখো। তাহলে যেটা বলছে, তাহলে কিসের ওপর নির্ভর করে? তখন বলবো কৈশিক ক্রিয়া হলো। তাহলে কৈশিক ক্রিয়া কি? দেখবো যদি আমাদের হাতে একটা ক্যাপিলারি মানে একটা জলের পাত্র, ধরে নাও জলের পাত্রেই জল আছে, সেখানে যদি তুমি একটা টিউব এরম ভাবে বসিয়ে দাও, যে কোনো চোঙকে বসিয়ে দাও, তখন দেখবো ওই চোঙ বরাবর জলটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তাহলে এই যে কোনো ক্যাপিলারি টিউব বা চোঙ বরাবর জলের উপরে নামা বা নিচে নামার যে বৈশিষ্ট্য, তাকে বলি আমরা কৌশিক ক্রিয়া। এবং আমরা জানি যে ফাউন্টেন পেন, একটা ফাউন্টেন পেনেও যদি তুমি তাকে ফাউন্টেন পেনটাকে রেখে দাও, তখন দেখবো যে সেটাও কিন্তু এরকম, তুমি যতই উল্টে পাল্টে তাকে রেখে দাও, তখন দেখবো কালি ঠিক কিন্তু ওপরের দিকে ইয়ে করবে। এবার সবচেয়ে ভালো উদাহরণ ছিল স্কেচ পেন আগেকার দিনে, তুমি তাকে উল্টে রাখো, ইয়েতে রাখো, দেখবো ঠিক কালি তার মধ্যে চলে যাচ্ছে। হলো, তাহলে সেই হচ্ছে আমাদের একটা ফাউন্টেন পেনও হচ্ছে এরিয়াতে উদাহরণ, কৌশিক ক্রিয়ার উদাহরণ। পরেরটা দেখো, খুব ভালো কোশ্চেন, যে বৃষ্টির ফোঁটা গোলাকার আকৃতি ধারণ করে কেন? মানে কিসের কারণে? তখন আবার সেই একই অপশন, কৌশিক ক্রিয়া, পৃষ্ঠটান, সান্দ্রতা, তারপর হচ্ছে প্লবতা। আর দেখবো বৃষ্টির ফোঁটা গোলাকার আকৃতি ধারণ করছে কিসের কারণে? সেটা হচ্ছে এই যে বস্তু, যেটাকে বলছি আমরা কি, পৃষ্ঠটান। কারণ পৃষ্ঠটান কি? কারণ দেখবো লিকুইডের যে পৃষ্ঠ, লিকুইডের যে সারফেস, সে কি চাইছে? সর্বদা নিজেকে কুঁচকে রাখতে চাইছে, সবসময় নিজেকে কুঁচকে সংবদ্ধ হয়ে থাকতে চাইছে। তাহলে এই যে লিকুইড সারফেসে যে কুঁচকে থাকার বৈশিষ্ট্য, তাকে বলি আমরা সারফেস টেনশন বা পৃষ্ঠটান। ওকে, চলে আসছি পরেরটায়। বলছে যদি একটা ক্যাপিলারি টিউবের হাইট কে দ্বিগুণ বাড়ানো হয়, মানে ক্যাপিলারি টিউবের রেডিয়াস কে বাড়ানো হয়, তার হাইট কি হবে? তাহলে মনে রাখতে হবে, হাইটের সাথে রেডিয়াসের যে সম্পর্ক, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে কি? এই যে বললাম, এই যে পাত্রে একটা ক্যাপিলারি টিউবকে, একটা চোঙকে রেখেছিলাম, কোশ্চেনটা করছে যদি এই চোঙটার রেডিয়াস বাড়িয়ে দাও, মানে চোঙটার ব্যাসার্ধটাকে ডবল করে দাও, তখন সেটা বেশি উচ্চতায় উঠবে না কম উচ্চতায়? তাই দেখবো এখানে যখন হাইটটা এরকম যদি থাকে, এখানে কিন্তু তার থেকে কম হবে। তবে রেডিয়াস যত বাড়ানো হবে, তত কিন্তু হাইট নিচের দিকে কমবে। তাহলে কি হবে? হাইটটা নিচের দিকে নামবে। ওকে, আচ্ছা চলে এসো লাস্ট কোশ্চেনে। বলছে যদি তেলের সাথে, তেলে ওয়াটারে মানে জলে যদি তেল মেশানো হয়, তেল মেশানো হয়, তাহলে তার সারফেস টেনশন, তার যে পৃষ্ঠটান, সেটা কি হবে? তাহলে বলছে পৃষ্ঠটান কি হবে? হ্রাস পাবে, বাড়বে, হ্রাস পাবে, একই থাকবে, নাকি কোনোটাই? তাহলে আমরা জানবো যে জলে যদি তেল মেশানো হয়, তখন আমরা জানি যে তেলের তোমার আপেক্ষিক ঘনত্ব কম হওয়ায় তেল কি হবে? উপরের সারফেসে ভাসতে থাকবে। আর আমরা পৃষ্ঠটান কাকে বলছিলাম? যে পৃষ্ঠটা নিজেকে টেনে আছে। তাহলে পৃষ্ঠে আগে নিজেদের টান ছিল, যেই তেল ঢেলেছে এখন কি হয়েছে? যে ওই পৃষ্ঠে তেল এসে গেছে, তাহলে টানটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে পৃষ্ঠটান কি হয়ে যাবে? কমে যাবে। ওকে, তাহলে বলবো ডিক্রিজ। আচ্ছা দেখে নিই। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন, যে এবারে আমাদের WBCS মেন্সেও এসেছিল, এটা আমাদের CGL এও এসেছিল, এটা আমাদের রেলেও এসেছিল। খুব একটা পপুলার কোশ্চেন। বলছে একটা গ্লাস, কাঁচের পাত্রে তুমি যদি মার্কিউরি রাখো, পারদ রাখো, তাহলে বলছে এই ধরো পারদ, তাহলে সেটা এই পাত্রের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? বলছে 90 ডিগ্রির সমান, 90 ডিগ্রির কম, 90 ডিগ্রির বেশি, অল অফ দ্য অ্যাবভ। তাহলে আমরা দেখবো সেটা হচ্ছে অপশন সি, যে এটা হচ্ছে অল অফ দ্য অ্যাবভ বলছি, এটা হচ্ছে 90 ডিগ্রির বেশি। কারণ দেখবো পাত্রে যদি আমি মার্কিউরি রাখি, সেটা এরকম ইয়ে হয়ে থাকবে, কারণ মার্কিউরি নিজেদের মধ্যে আবদ্ধ হতে চায় এইরকম।
তাহলে আমি সেখান থেকে যদি পাত্রের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে চেয়েছে সেটা যদি টানি, দেখবো এই থিটার মান আসছে কত, এই 130 ডিগ্রির কাছাকাছি। তাহলে অবশ্যই সেটা দেখো 90 ডিগ্রি কম হচ্ছে বা 90 ডিগ্রি বেশি হচ্ছে, তাহলে বলবো 90 ডিগ্রি বেশি। ওকে, তো চলো আজকে আমরা দেখো আরআরবি এনটিপিসির জন্য কিছু ইম্পর্টেন্ট যে ট্রেন্ডিং কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ার দেখলাম, তার সাথে বিভিন্ন ট্রেন্ডিং কোশ্চেন আমরা সেগুলো আলোচনা করলাম, এবং পরের ক্লাসে এরকমই আমরা একটা সায়েন্সের ওপর, ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজির ওপর আলোচনা করবো। ওকে, তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।